আজকে আমাদের বয়লার ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কোর্সের 3 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা বয়লার অপারেটর এবং ইঞ্জিনিয়ারদের রেসপন্সিবিলিটিসগুলো সম্বন্ধে জানার চেষ্টা করব। যে একজন বয়লার অপারেটর, একজন বয়লার ইঞ্জিনিয়ার বা একজন বয়লার ম্যানেজারদের কি ধরনের রেসপন্সিবিলিটিস থাকে। আমাদের এই বিষয়গুলো কেন জানা প্রয়োজন? এটা এজন্যই জানা প্রয়োজন যে আপনি যখন একটা ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি আপনার আগের ফ্যাক্টরিতে কোন ধরনের কাজ করেন। তো এই ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র এভাবে বলেন যে আমি সকালবেলা ফ্যাক্টরিতে যাই, যাওয়ার পরে বয়লার চালু করি অথবা শিফট বুঝে নিই, নেওয়ার পরে আমি বয়লারের লগবুক লিখি, কেমিক্যাল টেস্ট করি, তারপরে আনুষঙ্গিক যে কাজগুলো থাকে মূলত এই কাজগুলো করি, করার পরে বয়লারের শিফট বুঝিয়ে দিই অথবা বয়লার বন্ধ করে তারপরে আমি বাড়িতে চলে যাই। তো কাজ মূলত এইরকমই হয়ে থাকে। হ্যাঁ, তো এর পাশাপাশি আরো বেশ কিছু বিষয় থাকে যেগুলো আপনাকে গুছিয়ে বলতে হবে। যদি আপনি গুছিয়ে বলতে না পারেন তাহলে মূলত আপনার সেই জায়গাতে ইন্টারভিউ বোর্ডে পাস করার ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে। সেজন্য অবশ্যই প্রত্যেকের জানতে হবে। এর পাশাপাশি আপনি একজন বয়লার ইঞ্জিনিয়ার, আপনার অপারেটরকে দিয়ে কোন কাজগুলা করানো যাবে এবং একজন অপারেটরের কোন দায়িত্বগুলা থাকে এটা যদি আপনি না জানেন তাহলে মূলত এমন কিছু কাজ তাকে দিতে পারেন যার কারণে সে ওই কাজটা করতে গেলে ঝামেলা বাঁধতে পারে অথবা আপনার সমস্যা হতে পারে। এবং আপনি একজন অপারেটর হিসেবে আপনার ইঞ্জিনিয়ারের কি কি দায়িত্ব আছে সেটা যদি আপনি না বুঝেন, সেই ক্ষেত্রে ম্যানেজারকে কোন কথা বলতে হবে সেটা আপনি ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছেন বা ইঞ্জিনিয়ারের লিমিটেশন না বুঝে যদি আপনি তার সাথে কথা বলেন তাহলে মূলত আপনার এই কথাটা অনর্থক হবে। সুতরাং একজন ইঞ্জিনিয়ারের কোন ধরনের দায়িত্বগুলো থাকে সেটাও আপনার অন্তত পক্ষে হইলেও কিছু বিষয় জানা প্রয়োজন। তো এই জিনিসগুলা বা এই যে দায়িত্বগুলো এগুলো আপনাদের প্রত্যেকেরই জানতে হবে। সেজন্য মূলত আজকের এই ক্লাসে আমরা বয়লার যারা চালু করে, বয়লার যারা বন্ধ করে, বয়লারে যারা চাকরি করে, বয়লারে যারা দায়িত্বে থাকে কিংবা বয়লারে ইঞ্জিনিয়ার হিসেবে যারা দায়িত্বে থাকে তাদের কোন কোন দায়িত্বগুলো মূলত পালন করতে হয় সেগুলো আজকের এই ক্লাসে আমরা জানবো। প্রথমে জানবো একজন বয়লার অপারেটরের কি কি দায়িত্ব মূলত থাকে একটা প্ল্যান্টে। আপনি যখন এক জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন তখন এই বিষয়গুলো মাথায় নিয়ে তারপরে সেখানে ইন্টারভিউ দিতে যাবেন, কারণ আপনি যখন পরীক্ষা দিতে যাবেন আপনাকে একবার না একবার কোনো না কোনো ভাবে জিজ্ঞাসা করা হবে যে আপনি ওইখানে কি কি দেখাশোনা করেন অথবা আপনার কি কি দায়িত্ব পালন করতে হয় বা আপনি কোন কাজগুলা করেন আপনার ফ্যাক্টরিতে, এই ধরনের প্রশ্ন আপনি পাবেন। আর যদি এরকম হয় যে এরকম কোনো প্রশ্ন করে নাই সেই ক্ষেত্রে তো আলাদা বিষয়। তবে যদি আপনাকে করে, বেশিরভাগ ক্ষেত্রেই করা হয়, কারণ একজন অপারেটর কোন কোন দায়িত্ব পালন করে, একজন অপারেটরের রেসপন্সিবিলিটিস গুলা কি, এই জিনিসগুলা যখন জিজ্ঞাসা করা হয় তখন বোঝা যায় যে ওই অপারেটর মূলত কোন কাজগুলা জানে। যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি আপনার ফ্যাক্টরিতে কি কি কাজ করেন, তো আপনি যদি বলেন যে আমি বয়লার চালু করি, বয়লার বন্ধ করি, বয়লারের অপারেশন করার জন্য যা যা করা প্রয়োজন তাই তাই করি, এই অবস্থায় আমি ডিউটি শেষ করে বাড়িতে চলে যাই, তার মানে আপনি কি কি কাজ করেন মূলত এই কাজগুলা এখানে প্রকাশ পেল না। যদি আপনি আসলেই কাজগুলা করেন তাহলে আপনার কথার মধ্যে এই যে তথ্যগুলা এগুলা বের হয়ে আসবে। আর যদি আপনি বলতে না পারেন তার মানে কি দাঁড়ালো, আপনি এই কাজগুলা করেন নাই, কারণ কাজ যখন করবেন তখন আপনি কথাগুলা বলতে পারবেন। সেজন্য অনেক ফ্যাক্টরি আছে প্রথমেই জিজ্ঞাসা করে যে আপনি আপনার ফ্যাক্টরিতে কোন ধরনের কাজগুলা করেন বা আপনি কোন কোন দায়িত্বগুলা পালন করেন। ঠিক আছে, তো যেহেতু আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতেই একই রকম দায়িত্ব পালন করতে হয় না, যেমন একটা ফ্যাক্টরিতে এরকম থাকতে পারে যে আপনি ওইখানের ডাব্লিউটিপিটাও পরিচালনা করেন বা আপনার দায়িত্বে আছে, আবার আরেকটা ফ্যাক্টরিতে গিয়ে শুধুমাত্র একটা বয়লারে দেখতে হবে। একটা ফ্যাক্টরিতে অনেক বড় বয়লার, যে বয়লারে পিএলসি আছে, স্কেডা আছে, বিভিন্ন ধরনের আধুনিক তথ্য বা আধুনিক সিস্টেম সংযুক্ত করা আছে সেখানে। আর আরেকটা ফ্যাক্টরিতে শুধুমাত্র 100-200 কেজি বয়লার পরিচালনার জন্য আপনাকে রেখে দিছে। আবার অনেক ফ্যাক্টরি আছে যেগুলোতে মূলত ধান থেকে চাউল উৎপাদন করা হয়, তো সেইখানের সিস্টেম আর এই যে প্রত্যেকটার কথা বললাম এই প্রত্যেকটার সাথে মূলত মিলবে না। সেজন্য একজন
বয়লার অপারেটরের কোন কোন দায়িত্ব সেটা যদি আপনি জানেন এবং ইন্টারভিউ বোর্ডে যদি সেইটাই বলেন, তাহলে মূলত আপনি কাজ যাই করেন না কেন আপনার তথ্যের মধ্যে আপনার কাজগুলা চলে আসবে। এই ক্ষেত্রে আপনার সেখানে পাস করার সম্ভাবনাটা বেশি হবে। ঠিক আছে, তো এখন দেখি একজন বয়লার অপারেটরকে সকালবেলা গিয়ে যখন সে ডিউটি শুরু করে তখন থেকে কি কি করা লাগে। মূলত একজন বয়লার অপারেটর যখন সে ডিউটিটা শুরু করবে তখন সে অ্যাটেন্ডেন্স রেকর্ড করবে। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, ধরেন একটা ফ্যাক্টরিতে 2-3 জন অপারেটর আছে। হ্যাঁ, তো ওই ফ্যাক্টরিতে আপনি সাপোজ অপারেটর হিসেবে আছেন ওইখানে, তাহলে কি হচ্ছে, আপনার দুইজন আছে, কলিগ আছে, এই কলিগ গুলো চলে গেছে ইয়াতে, ওই কি বলে প্ল্যান্টে চলে গেছে, আর আপনি গেট দিয়ে ঢোকার সময় আপনার একটা বসের সাথে দেখা হয়েছে, সে বলছে আপনাকে যে এখানে একটু থাকো, যেহেতু ওরা দুইজন প্ল্যান্টে গেছে তো তুমি এই কাজটা একটু করে যাও। তো ওই কাজটা করতে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লেগে গেছে। যাওয়ার পরে আপনি ডিউটিতে যখন এখানে কাজ করতেছেন, ডিউটিতে এসে তখন কোনো না কোনো কারণে আপনার ম্যানেজার বা যে কেউ একজন আপনার অপারেটরের মানে যারা কলিগ আছে তাদেরকে জিজ্ঞাসা করেছে যে অমুককে আসছে, অমুককে পাঠাও তো একটু। তো কি হলো, তারা বলবে যে অমুক তো এখনো আসে নাই। ঠিক আছে, আপনার ম্যানেজার এই জিনিসটা মাথায় নিয়ে নিল যে কি রে, আধা ঘন্টা হয়ে গেছে তারপরেও এখনো আসে নাই, আমাকে তো ফোনও দেয় নাই। এরপরে আরেকদিন ফোন দিছে, কোনো না কোনো ভাবে এই ঘটনাটা আবারও ঘটছে। হয়তোবা আপনি প্ল্যান্টে না গিয়ে ওয়াশরুমে যেতে পারেন বা যে কোনো একটা কাজে আটকা পড়েছেন। সেদিন তারা কোনো না কোনো ভাবে প্ল্যান্টে গিয়ে দেখলো যে আপনি তখনও প্ল্যান্টে যান নাই। তখন তাদের সন্দেহটা কি হবে যে আপনি প্রায় এরকম আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে আসেন, বা আপনার দায়িত্ববোধটা কেমন অবস্থা তারা বুঝতে পারবে। কিন্তু আপনি যে কাজ করতেছেন এটা তারা বুঝলো না। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আপনি যেখানেই থাকেন না কেন প্রথমে আপনার প্ল্যান্টে যাইতে হবে, গিয়ে আপনার রেকর্ডটা মানে অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করতে হবে যে আপনি প্ল্যান্টে আসছেন, ডিউটিতে আসছেন। এখন আপনি বলতে পারেন যে আমি ফেস পাঞ্চ দিই, তারপরে ফিঙ্গারিং পাঞ্চ করি, বা আরো আনুষঙ্গিক যেগুলো থাকে এক একটা ফ্যাক্টরিতে এগুলা করি। এটা করেছেন, এটা কে জেনেছে, এইচআর ডিপার্টমেন্ট জেনেছে, যে ডিপার্টমেন্ট জানলে আপনার মাস শেষে বেতন আসবে। কিন্তু ওইখানে তো আর আপনার বস বসে নাই যে আপনি এসেছেন কি আসেন নাই এটা আপনার বস জানতে পেরেছে। হয় আপনাকে গিয়ে এটা রেকর্ড করতে হবে, অথবা আপনি আপনার কলিগকে ফোন দিয়ে বলে দিলেন যে আমি এসেছি, আমি এই জায়গায় আটকে আছি, যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিও। এইভাবে মূলত আপনার অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করতে হবে। এরপরে রেসপন্সিবিলিটিস আপনাকে নিতে হবে। রেসপন্সিবিলিটিস কিভাবে নেবেন, প্রথমে মৌখিকভাবে আপনাকে রেসপন্সিবিলিটিস নিতে হবে যে আপনি আপনার আগের শিফটে যে আছে তার থেকে জেনে নেবেন যে আগের শিফটে কোনো কাজ হয়েছে কিনা, কোনো মেইনটেনেন্সের কাজ হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। এইগুলোর মাধ্যমে মূলত কুশল বিনিময়ের মাধ্যমে এভাবে বুঝে নেবেন যে কি কি কাজ করা হয়েছে, বা কোনো দায়িত্ব আছে কিনা, বা কোনো কাজ পেন্ডিং আছে কিনা, এগুলো জেনে নিলেন। নেওয়ার পরে তারা যখন চলে যাবে অথবা তারা থাকা অবস্থাতে আপনি আগের শিফটের লগবুকটা চেক করবেন। লগবুক কি, লগবুক হচ্ছে এমন একটা খাতা যেই খাতাতে আমরা সকল তথ্য লিখে রাখি। সেটা যদি বয়লারের শিফট লগবুক হয় তাহলে শিফটে কোন কোন কাজ করা হয়েছে, কেমিক্যাল দেওয়া হয়েছে কিনা, বয়লারে কোনো সমস্যা হয়েছে কিনা, বয়লার টিপ করেছে কিনা, অ্যালার্ম এসেছে কিনা, মেইনটেনেন্সের কাজ করা হয়েছে কিনা, এই তথ্যগুলা শিফট লগবুকে লিখে রাখি। বয়লারের আরো বিশেষ বিশেষ লগবুক আছে, সেগুলো আমরা লগবুকের ক্লাসে শিখব যে সেগুলা কি কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এগুলা লিখতে হয়। ঠিক আছে, এরপরে যখন আপনি দেখলেন যে অমুক সাহেব আপনাকে বলে গেছে যে বয়লারের একটা অ্যালার্ম এসেছিল, এই অ্যালার্মটা রিসেট দিয়ে বয়লারটা পরিচালনা করা হয়েছে। এরপরে আপনি খাতায় লেখা দেখলেন যে হ্যাঁ অ্যালার্ম এসেছিল, অ্যালার্মটা রিসেট দেওয়া হয়েছে। উনি বলছে যে অ্যালার্ম এসেছিল, কিন্তু আপনি দেখলেন যে 3 থেকে 4 বার এই সেম অ্যালার্ম এসেছিল। তার মানে আপনি যেহেতু এখন ডিউটিতে আছেন, যদি কোনো কারণে অ্যালার্ম আসে তাহলে আপনাকে কিভাবে ওই অ্যালার্মটা রিসেট দিতে হবে বা কোন ধরনের কাজ করতে হবে সেটা মাথার মধ্যে চলে আসবে। যে যদি কোনো কারণে অ্যালার্ম আসে, যেহেতু আগে থেকেই আসতেছে, সেই ক্ষেত্রে আমাকে রিসেট দিয়ে পরিচালনা করতে হবে, অথবা এটা সমাধান করার জন্য আমার বসের সাথে কথা বলতে হবে।
কারণ নাইট ডিউটিতে যেই কাজগুলা হয়েছে এই জিনিসটা বা এই কাজগুলা তো আর আপনার বসের মাথায় হয়তো বা নাই। তো দিনে যখন আসবে তাকে তো জানাইতে হবে যে স্যার রাতে এই সমস্যাগুলো হয়েছিল, আমরা এই সমস্যা পেয়েছি বা আগে শিফট এই সমস্যাগুলো পেয়েছে, তো আজকে এই কাজগুলো করা যাবে কিনা। তখন সে দায়িত্ব নিয়ে কাজটা করার জন্য চেষ্টা করবে। অন্যথায় যদি রাতে কোন কাজ হয়েছে বা কোনো সমস্যা হয়েছে ওরাও জানায় নাই, আপনিও জানেন না, তো হঠাৎ করে যদি টিপ করে তাহলে আপনি মূলত ব্যবস্থা খেয়ে যাবেন যে এখন আমি কি করব। তো সেজন্য শিফট লগবুক পরিচালনার বা শিফট লগবুক লেখার অভ্যাস আপনাদের মধ্যে মানে এটা চালু করতে হবে যদি আপনার অফিসে না থাকে। এরপরে আপনার যেহেতু চাকরি করতে হলে বা কোনো একটা জায়গায় কাজ করতে হলে সেফটি ইকুইপমেন্ট প্রয়োজন হবে, যেমন আপনার সেফটি শু প্রয়োজন হবে, তারপরে হ্যান্ড গ্লোভস প্রয়োজন হবে। তো এইগুলা সঠিক জায়গায় আছে কিনা অবশ্যই আপনাকে চেক করতে হবে। আপনি বলতে পারেন যে আমাদের এগুলা এরকম দেয়ই না কোম্পানি থেকে, কিংবা এগুলা চেক করার প্রয়োজনীয়তা নাই। তো মূলত কোম্পানি দিক আর না দিক, আপনি যে জুতাটা পায়ে দিয়ে যান এই জুতাটা অন্তত সেফটি শু হইতে হবে। যখন আপনি ফ্যাক্টরিতে কাজ করবেন, আপনি বাইরে ঘুরেন তখন কেডস পরেন কিংবা চটি স্যান্ডেল পরেন, সেটা ঠিক আছে, কিন্তু যখন আপনি বয়লারে দায়িত্বে থাকবেন তখন অবশ্যই আপনাকে সেফটি শু পায়ে দিতে হবে। কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় আপনাকে দৌড় দেওয়ার প্রয়োজন হতে পারে, যে কোনো সময় একটা রিক্সের কাজ করার প্রয়োজন হতে পারে, বয়লারের উপরে উঠতে হতে পারে। তো ওই সময় এই গরম জায়গায়, পিছিল জায়গায়, পানি পড়ে থাকা জায়গায় আপনি যদি চটি স্যান্ডেল পায়ে দিয়ে দৌড় দেন তাহলে ওখানে পড়ে যেয়ে স্লিপ করে আপনার মাথাটা ফেটে যেতে পারে। সেজন্য আপনাকে এই যে সেফটি ইকুইপমেন্ট এইগুলা মূলত আছে কিনা সঠিক জায়গায় সেগুলা নিশ্চিত হইতে হবে যদি আপনার ফ্যাক্টরি প্রোভাইড করে থাকে। আর যদি না করে থাকে অন্তত পক্ষে একটা ইয়ার প্লাগ কিনে নেবেন যেন আপনার কানটা সুরক্ষিত থাকে, একটা সেফটি শু কিনে নেবেন যেন আপনার শরীরটা সুরক্ষিত থাকে। এরপরে আপনি যখন সবকিছু চেক করলেন, করার পরে আপনি বয়লার রুমটা চেক করবেন। বয়লার রুমটা আপনি ডিউটির শুরুতে গিয়েও চেক করতে পারেন, অর্থাৎ কন্ট্রোল রুমে ঢোকার আগে বা আপনি শিফট বুঝে নেওয়ার আগেও চেক করতে পারেন, তারপরে শিফট যখন আপনি বুঝে নিয়েছেন তারপরেও করতে পারেন। এই ক্ষেত্রে বয়লারের রুম, কেমিক্যাল যেখানে আছে সেই জায়গা, ফিড পাম্পের এরিয়া, ফিড ট্যাঙ্কের এরিয়া, ডিজেল পাম্প থাকলে ডিজেল পাম্পের এরিয়া, গ্যাসের লাইন থাকলে আরএমএস রুম, এই জায়গাগুলো আপনি চেক করে আসবেন। কারণ যেহেতু নাইট শিফটে বা আগের শিফটে কি ধরনের সমস্যা হয়েছে সেটা আপনি ওই সময় ছিলেন না, যার কারণে আপনি জানেন না। তো যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সমাধানের দিকে যেতে হবে। অন্যথায় যদি গ্যাসের লাইন লিকেজ করে, যদি কেমিক্যাল কোথাও পড়ে থাকে, যদি ফিড পাম্পে হাওয়া ধরে থাকে, তাহলে তো আপনি পরবর্তীতে এটা যদি আপনি কাজ করতে যান এই জায়গাতে সমস্যা হতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য বয়লার রুমে কোথাও লিকেজ আছে কিনা বা পানি গড়িয়ে পড়ে আছে কিনা, কেমিক্যাল এরিয়াতে কেমিক্যাল পড়ে আছে কিনা বা কেমিক্যাল ড্রামে কেমিক্যাল দেওয়ার প্রয়োজন আছে কিনা, ফিড পাম্পগুলা ঠিকভাবে আছে কিনা বা ফিড পাম্পের এরিয়াতে কোনো লিকেজ পাওয়া গেছে কিনা, পানি পড়ে আছে কিনা, ফিড ট্যাঙ্কে পানি ঠিক মতন আছে কিনা বা ফিড ট্যাঙ্কের ভাগগুলা খোলা আছে কিনা, ডিজেল পাম্প এরিয়াতে ডিজেল গুলা ঠিক মতো আছে কিনা, নতুন ডিজেল আনা লাগবে কিনা বা ডিজেলের পরিমাণ কতটুকু আছে, এই বিষয়গুলো আপনারা দেখবেন। দেখার পরে রুটিন চেকআপের মধ্যে আপনার কিছু কাজ করার প্রয়োজন হতে পারে। যদি আপনারা এইচএমআই ডিসপ্লে দিয়ে বয়লার পরিচালনা করেন তাহলে এইচএমআই ডিসপ্লে দিয়ে চেক করবেন। মনিটর যদি থাকে, ইন্ডিকেটর যদি থাকে, তাহলে কোনো ধরনের অ্যালার্ম আগে শিফটে এসেছিল কিনা বা কোনো সমস্যা হয়েছিল কিনা সেগুলো আপনারা এই এইচএমআই ডিসপ্লে, মনিটর বা ইন্ডিকেটরের মাধ্যমে দেখতে পারবেন। সেই ক্ষেত্রে এগুলো আপনারা চেক করবেন। তারপরে যদি কোনো কারণে ফিড পাম্প চালানোর জন্য আপনার করার প্রয়োজন হয়, আরেকজন ব্যক্তিকে নিয়ে যেতে হয় ফিড পাম্পের জায়গাতে, তাহলে তাকে ফিড পাম্পের জায়গাতে পৌঁছায় দিয়ে তারপরে ফিড পাম্প আপনি চালু করবেন। এই ক্ষেত্রে মনিটরের দিকে খেয়াল রাখতে হবে বা আপনার যে কন্ট্রোল বক্স আছে সেই কন্ট্রোল বক্সের ইন্ডিকেটরের দিকে খেয়াল রাখতে হবে যে ফিড পাম্প টিপ করতেছে কিনা, এগুলো আপনারা চেক করে নেবেন। তারপরে স্টিম লাইন যেখানে যেখানে গেছে সেই জায়গাগুলো আপনারা চেক করে নেবেন। যদি একাধিক ব্যক্তি বয়লারের দায়িত্বে থাকেন তাহলে একজন বয়লার রুমে থাকলেন, আরেকজন মূলত স্টিম লাইনগুলো চেক করে আসলো। এটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে দিনের বেলাতে করা হয়, সকালের দিকে, যে সারা রাত যেহেতু বয়লারটা চলেছে
কোনো জায়গায় লিকেজ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখার জন্য স্টিম লাইনগুলো চেক করা হয়। অনেক জায়গা আছে বছরের পর বছর স্টিম লাইনে কি অবস্থা আছে এটা দেখাই হয় না। তো যদি আপনি না দেখেন তাহলে যদি কোনো জায়গায় লিকেজ হয়ে থাকে, যদি ইনসুলেশন ক্ল্যাডিং এর মধ্যে লিকেজ হয়ে থাকে, তাহলে তো আপনি অল্প অল্প লিকেজ হলে বুঝতে পারবেন না কাছে না গেলে। সেই ক্ষেত্রে স্টিম লাইনের আশেপাশে দিয়ে চলাচল করে বুঝতে হবে যে কোনো জায়গায় লিকেজ আছে কিনা, কোনো স্টিম লাইন থেকে টপ টপ করে পানি পড়তেছে কিনা, বা স্টিম বের হওয়া দেখা যাচ্ছে কিনা, এগুলা চেক করতে হবে। এরপরে স্টিম ট্রাপ চেক করতে হবে অবশ্যই প্রত্যেকদিন কমপক্ষে একবার, আর যদি সম্ভব হয় দিনে একবার রাতে একবার। দিনে এবং রাতে চেক করার ক্ষেত্রে সকালবেলা করা যেতে পারে, সকালবেলা 5টার দিকে একবার চেক করা যেতে পারে, বিকালবেলা 5টার দিকে একবার চেক করা যেতে পারে। এই ক্ষেত্রে দুই শিফটেই এই স্টিম ট্র্যাপগুলো চেক করতে হয়। স্টিম ট্র্যাপ কি আপনারা অলরেডি সামান্য পরিমাণে হলেও জানেন, যদি না জানেন তাহলে আমরা যে সকল ক্লাসগুলো সামনে আছে সেই ক্লাসগুলোতে স্টিম ট্র্যাপ বা অন্যান্য যত কিছু আছে এখানে সবগুলা আপনারা শিখতে পারবেন। এরপরে পাপ্পু পাম্প বা প্রেসার পাওয়ার পাম্পিং ইউনিট এগুলা চেক করতে হবে, মাড পাম্প চেক করতে হবে, বা অন্যান্য যা কিছু আছে আমাদের বয়লারের সাথে রিলেটেড আপনি গিয়ে চেক করবেন। এরপরে আসি ফিড পাম্পের কথা, যেটা প্রথমে বললাম কিছুক্ষণ আগেই, যে যদি কোনো কারণে আপনার ফিড পাম্প চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা অবশ্যই এক একটা ফ্যাক্টরিতে এক এক রকম হয়ে থাকে। কোনো কোনো ফ্যাক্টরিতে 8 ঘন্টা পর পর চেঞ্জ করা হয়, কোনো কোনো ফ্যাক্টরিতে 12 ঘন্টা, একদিন পর পর এরকম চেঞ্জ করা হয়ে থাকে। এক একটা ফ্যাক্টরিতে নিয়ম এক এক রকম। সেই ক্ষেত্রে একজন চেষ্টা করবেন ফিড পাম্পের কাছে থেকে আরেকজন ফিড পাম্পের সুইচে চাপ দিয়ে ফিড পাম্পগুলো চেঞ্জ করার। কারণ যদি কোনো কারণে টিপ করে তাহলে আপনি বুঝতে পারবেন যে কি কারণে টিপ করতেছে, বা কোনো একটা সমস্যা হলে সেটা মূলত ফিড পাম্পের কাছে থাকলে বুঝতে পারবেন যে কোনো শব্দ হচ্ছে কিনা বা অ্যাবনরমাল সাউন্ড আসতেছে কিনা, এগুলো আপনারা বুঝতে পারবেন ফিড পাম্পের কাছে গেলে। অনেক ফ্যাক্টরি আছে বা প্যাকেজ বয়লারের ক্ষেত্রে ফিড পাম্প বয়লারের সাথেই লাগানো থাকে, সেই ক্ষেত্রে সাউন্ডটা বোঝার জন্য হলেও সেদিকে মনোযোগ দিয়ে ফিড পাম্প চেঞ্জ করতে হবে। এরপরে ব্লো ডাউন ট্যাঙ্ক ক্লিন, এইটা হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরিরই উচিত ব্লো ডাউনের যে পানিগুলা থাকে এই পানিগুলা একটা ট্যাঙ্কে রেখে ঠান্ডা করে তারপরে এই পানিগুলাকে আপনি ইটিপির মাধ্যমে অথবা ড্রেনে ফেলে দেওয়া। এগুলা কেন করা হয় আমরা পরবর্তী ক্লাসে অনেক বিস্তারিত আকারে শেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। তো যেহেতু প্রত্যেকটা ফ্যাক্টরিতে থাকা উচিত, অনেক ফ্যাক্টরিতেই থাকে না, যারা সচেতন না বা অল্প কিছু টাকা বাঁচানোর জন্য এই কাজগুলো করে থাকে। তো যে সকল ফ্যাক্টরিতে ব্লো ডাউন ট্যাঙ্ক থাকে সেই ফ্যাক্টরিতে মূলত প্রত্যেকদিনই ব্লো ডাউন ট্যাঙ্ক ক্লিন করতে হয়। সেটা সারাদিনে পানি যেখানে জমে সেই পানিটা ঠান্ডা হওয়ার পরে সেই পানিগুলোকে ড্রেনে অথবা ইটিপিতে দিয়ে দিতে হয়। তো এটা করতে হবে, এবং অন্যান্য শিডিউল ওয়ার্ক যদি থাকে আপনার ফ্যাক্টরির বেজে আপনার কিছু কাজ থাকতে পারে সেই কাজগুলো আপনাকে করতে হবে। এরপরে যেগুলো করতে হবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্টিম ফ্লো মিটারের রিডিং, সিআরএম ফ্লো মিটারের রিডিং, তারপরে ওয়াটার ফ্লো মিটারের রিডিং, অন্যান্য যে সকল ফ্লো মিটার থাকে সেই ফ্লো মিটারগুলো রিডিং নিতে হবে। এই রিডিংগুলো কেন নিতে হবে? সারাদিনে আপনার বয়লারে কতটুকু স্টিম উৎপাদন হয়েছে, কতটুকু কনডেন্স রিটার্ন এসেছে, কতটুকু পানি ব্যবহার হয়েছে, এই তথ্যগুলা আপনারা যখন ফ্লো মিটার থেকে রিডিং নেবেন তখন জানতে পারবেন যে আজকে মূলত আপনার সকালবেলা ফ্লো মিটারের রিডিং ছিল 1000, আগামীকাল সকালবেলা গিয়ে যদি 1500 পান তার মানে আপনার ফ্লো মিটারের ডিফারেন্স দেখাচ্ছে 500। যদি এটা 500 মিটার কিউব হয় তাহলে 500 মিটার কিউব, 500 কেজি হলে 500 কেজি, এই পরিমাণ ডিফারেন্স আপনার এই লাইন দিয়ে গেছে। অর্থাৎ এটা যদি স্টিম লাইনে ব্যবহার করা হয় তাহলে হয়তো বা 500 কেজি স্টিম গেছে, পানির লাইনে গেলে 500 কেজি পানি ব্যবহার করা হয়েছে, সিআরএম এ হইলে 500 কেজি কনডেন্স রিটার্ন এসেছে। এরকম তথ্য আপনাকে পেতে হলে ফ্লো মিটার লাগবে, ফ্লো মিটারের মাধ্যমে রিডিং গুলা নিতে হবে। অনেক ফ্যাক্টরিতেই ফ্লো মিটার থাকে না, যার কারণে তারা মূলত এই জিনিসগুলা আপনাদের কাছে একেবারে নতুন লাগবে। যদিও নতুন লাগার কোনো সমস্যা নাই বা ভয় পাওয়ার কিছু নাই, পরবর্তী ক্লাসগুলোতে এগুলা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে একটা ফ্লো মিটার বা একটা বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে পরবর্তীতে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে ওয়াটার প্যারামিটার টেস্ট, পিএইচ, টিডিএস, অক্সিজেন, অ্যালকানেটিভ, যে সকল টেস্ট আপনার ফ্যাক্টরিতে করা হয় সেই টেস্টগুলা করতে হবে এবং এগুলা নির্দিষ্ট সময়ে সময়ে করা উচিত।
আপনি পিএইচ টেস্ট যদি আগের দিন 8টার সময় করেন, তাহলে পরের ঘন্টাতে কিংবা তারপরের ঘন্টাতে তারপরের ঘন্টাতে এইভাবে যেই সময়টাতে করা হয় সেই সময়গুলোতে মেনটেন করে এই টেস্টগুলো করে আপডেট রাখা উচিত। কারণ যদি আপনার বয়লারের পানির টিডিএস, পিএইচ, অক্সিজেন, অ্যালকালিনিটি এগুলো চেক না করেন, তাহলে মূলত আপনার বয়লারটা ক্ষয় হবে, বয়লারের মধ্যে স্লাজের পরিমাণ বৃদ্ধি পাবে, বয়লারের ইফিসিয়েন্সি কমে যাবে। সেজন্য একজন অপারেটর হিসেবে, এবং শুধুমাত্র অপারেটর না, একজন রেসপন্সিবল অপারেটর হিসেবে আপনার পানি টেস্ট করা জানতে হবে এবং এই কাজগুলো আপনাকে করতে হবে। সেজন্য একজন অপারেটরের অন্যান্য কাজের পাশাপাশি অন্যতম দায়িত্ব হচ্ছে পানির প্যারামিটার ঠিক রাখা। কারণ পানির প্যারামিটার যদি ঠিক না থাকে, আপনার বয়লারের হেলথ নষ্ট হবে। অর্থাৎ বয়লারের ভিতরে পিএইচ, টিডিএস এগুলার উল্টাপাল্টা রিডিং থাকলে বা এই রেঞ্জগুলো যদি সঠিক না থাকে, তাহলে মূলত বয়লারের মধ্যে স্লাজ বৃদ্ধি পাবে, বয়লার কোরোশন হবে, বয়লারের দুর্বলতা তৈরি হবে, বয়লার থেকে এফিসিয়েন্সি পাওয়া যাবে না। সেজন্য এই কাজগুলো আপনাকে রেগুলার করতে হবে। এরপরে হাউসকিপিং, আপনি সারাদিন যেখানে কাজ করতেছেন সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে সেই জায়গায় কাজ করতে আপনার মন বসবে না, কাজ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং সঠিক সময়ে সঠিক টুলস আপনি খুঁজে পাবেন না। যেমন ধরেন, আপনি আপনার ফ্যাক্টরিতে কাজ করতেছেন, আজকে অনেক কাজের চাপ, অনেক তাড়াহুড়ার মধ্যে আপনি কাজ করতেছেন। তো কাজ করতে করতে রেঞ্জটা এক জায়গায় ফেলে এসেছেন, তারপরে স্প্যানারটা এক জায়গায় ফেলে এসেছেন, হ্যান্ড গ্লোভসটা খুলে ওইভাবে রেখে দিয়েছেন, খুব ক্লান্ত আপনি। পরের দিন সকালবেলা কাজ আবারও করতে হবে। অবশ্যই আপনারা যখন চাকরি করব, তখন তো কাজ না করলে আমাদেরকে ফ্যাক্টরিতে রাখবে না, কোনো না কোনো কাজ করা লাগবে, জন্যই তো আমাদেরকে ফ্যাক্টরিতে চাকরি দিয়ে রেখে দিয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমি এগুলা গুছিয়ে না রাখি, পরের দিন দেখা যাবে যে খুব একটা রিস্কের সময় বা খুব একটা ইমার্জেন্সি মুহূর্তে আপনি এই টুলসগুলো জায়গা মতন না রাখলে খুঁজে পাবেন না। স্প্যানার আপনি বয়লারের উপরে কাজ করতে করতে একটা রেখে চলে এসেছেন, ওইটার আর কোনো খোঁজ খবর নাই। পরের দিন গিয়ে একটা ফিড পাম্পের সমস্যা হয়েছে, ফিড পাম্পের কাছে গিয়ে মনে হয়েছে যে 17 নম্বর স্প্যানারটা তো লাগবে, পুরো বয়লার রুম খুঁজে পাচ্ছেন না, পাবেন না, কারণ ওইটা তো বয়লারের উপরে রেখে আসছিলেন আগের দিন। সেজন্য হাউসকিপিং করতে হবে এবং আপনার যে সকল টুলস বা অন্যান্য কম্পোনেন্ট আছে এগুলা সঠিক জায়গায় রেখে দিতে হবে। তাহলে নির্দিষ্ট সময়ে, সেটা একেবারে জরুরি মুহূর্ত হতে পারে, আপনার মাথা গরম থাকা অবস্থায় হতে পারে, এই অবস্থাতেও নির্দিষ্ট জায়গাতে গিয়েই এই টুলসগুলা পাবেন। তাহলে কাজ করতে আপনার ক্ষেত্রে সুবিধা হবে। অন্যথায় ইমার্জেন্সি মুহূর্তে আপনি ওই টুলস খুঁজতে খুঁজতে দেখা যাবে যে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, অথবা আপনার বস আপনাকে পাঠাইছে যে একটা টুলস নিয়ে আসো, আপনি গিয়ে দেখতেছেন যে টুলস পাওয়া যাচ্ছে না, আরো 3 জনকে ইনভলভ করছেন, তারপরে টুলস পাওয়া যাচ্ছে না, ওদিকে বস রেগে মেগে অস্থির। তো এরকম করা যাবে না। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রুমটা, বয়লারের বডিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বয়লারের আশেপাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি এই যে বয়লার রুম, এই বয়লার রুমে স্পেয়ার টুলস বা অন্যান্য যা কিছু আছে, সেটা যত কিছুই তা থাকুক সেগুলা গুছিয়ে রাখতে হবে এবং এটার একটা লিস্ট করে রাখতে হবে যে আমাদের কাছে স্প্যানার আছে 5টা, রেঞ্জ আছে 2টা, কাটিং প্লাস আছে, তারপরে কম্বিনেশন প্লাস আছে, আবিজাবি যা কিছু আছে সবকিছু মূলত লিস্ট করে রাখতে হবে, যেন আপনি নির্দিষ্ট সময় খুঁজে পান এবং সারা দিন শেষে অথবা 1 সপ্তাহ পরে, 1 মাস পরে এই টুলস গুলা আবার মিলিয়ে দেখতে পারেন যে আপনার যেগুলো থাকার কথা সেগুলো আছে কিনা। যখন পাবেন না, তখন হয়তোবা খুঁজে বের করা যাবে যে আমি তো সারাদিন কাজ করছি, সেদিন করতে করতে একটা ইয়ার উপরে রেখে আসছিলাম একটা টুলস, আমার তো সেদিন আর নামানো হয় নাই, তাহলে ওইখানেই আছে। তো ওইখানে কেন পাবেন? কারণ আপনি লিস্টের সাথে সেদিন মিলাইতে গেছেন। যতদিন না মিলাইতে যাবেন, ওই কথাটা হয়তোবা আপনার মাথায় আর আসবে না। সেজন্য এভাবে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এর পাশাপাশি আপনি শুধু সারাদিন কাজই করবেন, সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নই করবেন তাই না, আপনাকে আপনার ফ্যাক্টরিতে থাকা অবস্থায় আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে হবে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট কেন হবে বা কিভাবে হবে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে তখনই আপনার ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করতে পারবেন যখন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। তো জ্ঞান অর্জন এমনি এমনি তো আর হবে না, আপনি যেই কাজ করেন সেই কাজই তো রেগুলার হচ্ছে। তো এই কাজের মধ্যে তো আর জ্ঞান অর্জন করার ওই রকম পরিস্থিতি নাই। সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনার যারা সহকারী আছে, আপনার যারা কলিগ আছে,
তাদের সাথে আপনাকে ট্রেনিং করতে হবে। কি ট্রেনিং করবেন? আপনি প্রত্যেকদিন একটা বিষয় নিয়ে কথা বলেন। আজকে ফিড পাম্প নিয়ে কথা বললেন, কালকে বয়লারের এই অংশটা নিয়ে কথা বললেন, কালকে ওইটা নিয়ে কথা বললেন। এরকম যখন কথা বলবেন তখন আপনাদের চর্চা হবে। আর যখন চর্চা হবে তখন যদি ওই চর্চার মধ্যে কোনো একটা বিষয় আপনি বুঝতে না পারেন, আপনি বলতে না পারেন, বা আরেকজন বলতে না পারে, তখন এই জিনিসটা ক্লিয়ার করে নেওয়া যাবে। অন্যথায় আপনিও বলেন না, তারাও আপনাকে এসে বলে না, সেই ক্ষেত্রে আপনাদের আর ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট হবে না। ওই যে জায়গায় আছেন, যে অপারেটর আছেন, ওইভাবেই থেকে যেতে হবে। এর পাশাপাশি আমাদের বাংলাদেশি বা এশিয়ান কান্ট্রিগুলোতে যেই সমস্যাটা হয় সেইটা হচ্ছে, আমরা চিন্তা করি যে আমি যেটা জেনেছি এইটা যদি আরেকজনকে জানিয়ে দিই তাহলে আমার ভাত শেষ, আমার রিজিক মনে হয় ও কেড়ে নিবে, আমাকে কোনোভাবেই আর সামনে আগাইতে দিবে না, ও হয়তোবা আমার জায়গাটা নিয়ে নেবে। বিষয়গুলো এরকম না, রিজিক যে যারটা নিয়ে এসেছে তারটা সেই ভোগ দখল করবে, আর কেউ করতে পারবে না। আপনি আপনার রিজিকের এক দানাও কম পাবেন না, আরেকজনের রিজিকের এক দানাও কম পাবে না। এই ক্ষেত্রে আপনি যদি আরেকজনকে সবকিছু শিখিয়ে দেন, হয়তোবা সে অনেক রাজনীতি করে, অনেক কলকাঠি নেড়ে আপনার চাকরিটা সে খেয়ে দিবে। আপনি বস্তুত দেখতে পাচ্ছেন যে ও আমার চাকরিটা খেয়ে দিল, তাকে শিখাইছিলাম জন্য, কিন্তু হয়তোবা আল্লাহর প্ল্যানিংটা আরো মহৎ, যে তিনি এমন একটা জায়গায় আপনার জন্য রেখেছে যেখানে এর চাইতে আরো ভালো সুযোগ সুবিধা, আরো ভালো বেতন পেয়ে আপনার পরবর্তীতে চাকরি হয়ে যাবে। হয়তোবা 2-1 মাস কষ্ট করা লাগতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে তার চাইতে আপনি আরো এগিয়ে গেছেন। সে যদি ওই দিন ওই রকম রাজনীতি না করতো বা আপনার পিছনে সে যদি না লাগতো, তাহলে হয়তোবা আপনি চেষ্টাও করতেন না, এর সাথে ভালো জায়গায় যেতেও পারতেন না, কারণ আপনি তো ওই রকম চেষ্টা করতেন না, ভাবছেন যে এখানে ভালো আছি। তো সেই ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে আপনার যারা জুনিয়র আছে তাদেরকে শিখাবেন, আপনার যারা বস আছে তাদের থেকে শিখে নেবেন। শিখতে চাইলে সবাই শিখাবে, কিছু মানুষ আছে যারা মূলত শিখাতে চাবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যদি আগ্রহ নিয়ে শিখার উদ্দেশ্যে তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে তারা শিখাবে। আর যদি আপনি এরকম চিন্তা ভাবনা করেন যে আমি একটা জিনিস জেনে এসেছি, দেখি তো বস পারে কিনা, বসকে যদি জাস্টিফাই করতে চান, তাহলে পরবর্তীতে আপনি যখনই যাবেন তখনই আপনাকে কোনো না কোনো একটা কাজ দিয়ে বা কোনো একটা ঝামেলা বাধাই দিয়ে আপনাকে ওখান থেকে পার করে দিবে, কারণ সে বুঝবে যে আপনি গেছেন মানেই কোনো না কোনো একটা প্রশ্ন করে তাকে মূলত আটকে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। তো কখনোই কোনো বস চাইবে না যে তার যারা জুনিয়র তারা তাকে আটকে দিক বা তাকে একটা মানে ওইরকম একটা পরিস্থিতিতে ফেলে দিক। তো সেই ক্ষেত্রে আপনি যেইভাবে কথা বলবেন যে আপনি তার থেকে শিখতে চান, তো যখন আপনি শিখতে চাবেন সে আপনাকে অবশ্যই শিখাবে। এর পাশাপাশি আপনাকে আপনার সারা দিনের ডিউটি শেষ করে শিফটটা হ্যান্ড ওভার করতে হবে। যেইভাবে আপনি শিফট প্রথমে বুঝে নিয়েছিলেন একইভাবে মৌখিকভাবে অথবা যেইভাবে আপনার ওইখানে কালচারটা আছে সেই কালচার অনুযায়ী শিফটটা হ্যান্ড ওভার করতে হবে। কিংবা যদি আপনার এই ফ্যাক্টরিতে একবারে আপনি বয়লারটা রানিং করেন, তারপর বয়লারটা বন্ধ করে রেখে চলে যান, তাহলে ওইভাবে বয়লারটা বন্ধ করে রেখে চলে যেতে হবে। এই যে প্রথম থেকে যেগুলা বললাম, যে আপনি একটা ইন্টারভিউ বোর্ডে গেছেন, যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি মূলত কি করেন বা আপনি যে জায়গায় আছেন ওইখানে আপনি কি কি দায়িত্ব পালন করেন। তো আপনি যদি প্রথম থেকে সুন্দরভাবে বলেন যে আমি সকালবেলা যাই, গিয়ে আমার এই অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করি, তারপরে রেসপন্সিবিলিটিস গুলা বুঝে নেই, তারপরে আগে শিফটে কি কাজ হয়েছে সেগুলো জানার জন্য আমি শিফটের লগবুকটা দেখি, তারপরে আমাদের যে পিপিই গুলা আছে এই পিপিই গুলা সঠিক জায়গায় আছে কিনা সেগুলা চেক করি, বয়লার হাউস, তারপরে আমাদের যে কেমিক্যাল এরিয়া আছে, ফিড পাম্প এরিয়া আছে, ফিড ট্যাঙ্কের এরিয়া আছে, এই জায়গাগুলো চেক দিই, তারপরে গ্যাসের লাইনগুলো চেক দিই, কিংবা ডিজেল পাম্পের এরিয়াটা চেক দিই যে ডিজেল আছে কিনা বা কতটুকু আছে, আনা লাগবে কিনা, এগুলো চেক করি। এরপরে আমাদের বয়লারে আগে কোনো অ্যালার্ম এসেছিল কিনা, এর পাশাপাশি স্টিম লাইন চেক করি, স্টিম টাপ আমরা প্রত্যেক দিনে 1-2 বার করে চেক করি, আমাদের ওখানে পাপ্পু পাম্প আছে, পাপ্পু পাম্পগুলো চেক করি, মাড পাম্প আছে, মাড পাম্প সকালবেলা চেক করতে হয় আমাদেরকে। এর পাশাপাশি ফিড পাম্প একটা যদি সারাদিন চলে তাহলে পরের দিন আরেকটা চালাই, এভাবে আমরা ফিড পাম্প চেঞ্জ করি, ব্লোডাউন ট্যাঙ্ক গুলা ক্লিন করি আমি। এরপরে শিডিউল ওয়ার্ক তো স্যার থাকেই, মেইনটেনেন্সের ওয়ার্ক থাকে, সেই কাজগুলা করি।
এর পাশাপাশি আরো কিছু কাজ করতে হয় আমাদের। বিভিন্ন রকম ফ্লো মিটার আছে, ফ্লো মিটারের রিডিং গুলো আমরা সঠিক সময়ে নেই। তারপরে পানির পিএইচ, টিডিএস, এই প্যারামিটার গুলো আমরা সঠিক সময়ে চেক করি। মূলত এগুলো 10টার দিকে করা হয় আমাদের এখানে। এরপরে কন্ট্রোল রুম ক্লিনিং রাখি, বয়লার রুমের আশেপাশে যদি কোনো ময়লা থাকে সেগুলোও আমরা মূলত আমাদের অফিসে কথা বলে পরিষ্কার করিয়ে নেই। তারপরে আমরা এখানে ট্রেনিং করি এবং দিন শেষে আমরা শিফটটা হ্যান্ড ওভার করে চলে যাই। তখন একজন যে ইন্টারভিউ নিচ্ছে সেই ব্যক্তি আপনার এই কথাগুলো শোনার পরে বুঝবে যে না, এই ছেলেটা কাজ করে এবং কাজের মধ্যে সে থাকে। সেই ক্ষেত্রে যদি আমরা এই ব্যক্তিকে আমাদের ফ্যাক্টরিতে চাকরি দিই তাহলে ও আমাদের এখানে এভাবে কাজ করবে। মূলত কোনো ফ্যাক্টরি চায় না যে আপনার ডিগ্রি আছে, এই আছে, সেই আছে, কিন্তু আপনি কাজ না করে এখান থেকে বেতন নিয়ে যান। অবশ্যই সেই মানুষটাকেই চায় যে মূলত ওই ফ্যাক্টরিতে গিয়ে কাজ করবে। যেহেতু আপনাকে কাজের জন্য নেবে, সেই ক্ষেত্রে যদি আপনি কাজের কথাগুলা তাকে প্রথমে বলে দিতে পারেন তাহলে আপনাকে নেওয়ার জন্য তার আগ্রহ তৈরি হবে। আর যদি আপনি বলেন যে শুধুমাত্র ওই প্রথমে যেটা বললাম, বয়লার রুমে যাই সকালবেলা, যে বয়লার চালু করি অথবা শিফট বুঝে নেই, তারপরে বয়লারের লগবুক লিখি, বয়লারের যে কাজগুলা থাকে ওই কাজগুলা করে দিন শেষে আমি শিফট বুঝে দিয়ে চলে যাই। এই যে কয়েকটা কথা আর এই যে বাদবাকি কথাগুলা, এর মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে যতগুলা বিষয় শেখানো হয়েছে এই কথাগুলা বলতে আপনি যদি গুছিয়ে বলতে থাকেন কমপক্ষে 2 মিনিট সময় লাগবে আপনার বলতে। তো এই কথাগুলো আপনি 2 মিনিটে বললেন, আর মানে যেটা বললাম এই কথাটা আপনি 10 সেকেন্ডে বলে দিলেন। তার মানে আপনার কথার মধ্যে বোঝা যাচ্ছে যে আপনি কাজ করেন কি কাজ করেন না। সেজন্য আপনাদেরকে এভাবে মূলত বলতে হবে। এরপরে আসি, একজন ইঞ্জিনিয়ারের রেসপন্সিবিলিটিস কি কি থাকে। একটা ফ্যাক্টরিতে একটা ইঞ্জিনিয়ারের বিভিন্ন দায়িত্ব থাকতে পারে, তবে বয়লারের ক্ষেত্রে শুধুমাত্র স্পেসিফিক বয়লারের জন্য কি কি দায়িত্ব পালন করতে হয় সেই কথাগুলা বা সেই দায়িত্বগুলা আজকে আমরা এখানে শিখব। আপনারা অনেকেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, ট্রিপল ইঞ্জিনিয়ার আছেন, আপনাদেরকে বিভিন্ন কাজ করতে হবে। যেমনটা গতকালকে বলেছিলাম যে আপনারা বয়লার শিখবেন, সিলার শিখবেন, জেনারেটর শিখবেন এবং আরো অনেক কাজ শিখবেন। কিন্তু যখন আপনি বয়লার সেকশনের দায়িত্বে থাকবেন, যে আপনাকে বলা হলো যে আজকে থেকে তুমি বয়লার এবং সিলার এই দুইটা সেকশন দেখবে, হ্যাঁ, তখন আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে। অথবা শুধুমাত্র বয়লারের জন্য আপনাকে হায়ার করা হলো, তাহলে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে। একজন ইঞ্জিনিয়ার সেটা যদি অপারেশন রিলেটেড জব হয়, অর্থাৎ ইউটিলিটি সাইডে যদি জব হয়, তার প্রথম দায়িত্ব হচ্ছে সেই মেশিনগুলোকে স্মুথলি পরিচালনা করা। কারণ আপনাকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে ওইখানে দায়িত্ব দেওয়া হয়েছে এই যে মেশিন যেগুলো আছে, শুধুমাত্র বয়লার না, বয়লার, সিলার, জেনারেটর, কম্প্রেসর যা কিছু আছে এইগুলো যেন স্মুথলি চলে। এরকম না যে আপনি আজকে বয়লারটা করছেন, মেইনটেনেন্স করছেন, তারপর 2 দিন খুব ভালো চললো, 3 দিন আবার নষ্ট হয়ে গেছে, আবার চলতেছে, আবার নষ্ট হয়ে যাচ্ছে, এরকম না। এই মেশিনটাকে স্মুথলি চলতে হবে এবং এই মেশিন থেকে সঠিক পরিমাণ ইফিসিয়েন্সি আপনাকে নিতে হবে। এর জন্য যা কিছু করার প্রয়োজন আপনি মেইনটেনেন্স করেন, আপনি সঠিক সময়ে আপনার বয়লারে যে কাজগুলো করতে হবে সেইগুলা করান, আপনার অপারেটর প্রয়োজন হলে অপারেটর নেন, যা কিছু করার প্রয়োজন সেগুলা করেন। কিন্তু এটা থেকে ইফিসিয়েন্সি 100% নিতে হবে এবং এই 100% ইফিসিয়েন্সি নেওয়ার জন্য স্মুথলি এটাকে পরিচালনা করতে হবে। এটা হচ্ছে আপনার সবচেয়ে প্রথম এবং একেবারে গুরু দায়িত্ব। এর পাশাপাশি যে দায়িত্বগুলো থাকবে সেগুলো হচ্ছে, যে কথাটা মূলত প্রথমে বললাম, যে কন্টিনিউয়াস এবং রিলায়েবল সার্ভিস দিতে হবে। এটা থেকে এরকম না যে আপনি আজকে খুব ভালো ইফিসিয়েন্সি নিছেন, আপনি আপনার কোম্পানিকে দেখাইলেন যে 1 টন স্টিম উৎপাদন করতে 50 মিটার কিউব গ্যাস ব্যবহার হয়েছে, আজকে খুব ভালো হয়েছে, আগামীকালকে গিয়েই 80 মিটার কিউব লেগে গেছে, এরকম না। কন্টিনিউয়াসলি, স্মুথলি এবং রিলায়েবল সার্ভিস হইতে হবে এখান থেকে। এর পাশাপাশি কমপ্লায়েন্স এবং সেফটি রেগুলেশনের বিষয় আছে। একজন ইঞ্জিনিয়ার এবং একজন নন টেকনিক্যাল পারসনের মধ্যে এখানেই পার্থক্য যে একজন ইঞ্জিনিয়ার সে সামগ্রিক দিক বিবেচনা করে কথা বলবে, কাজ করবে, আর একজন নন টেকনিক্যাল পারসন সে সামগ্রিক দিক বিবেচনা করবে না। কারণ ধরেন একটা কাজ করতে হবে, আপনাকে ইঞ্জিনিয়ার হিসেবে পাঠানো হয়েছে আর একজন নন টেকনিক্যাল পারসনকে পাঠানো হয়েছে।
সে চিন্তা করবে যে ওই কাজটা কমপ্লিট করে চলে আসতে হবে, কিন্তু আপনি এজ এ ইঞ্জিনিয়ার আপনার দায়িত্ব আছে, সেই দায়িত্বের জায়গা থেকে আপনাকে চিন্তা করতে হবে যে এই জায়গায় যদি কাজ করি তাহলে এখানে সেফটি ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা আছে কিনা, এখানে কোনো রিস্ক আছে কিনা, কাজটা যে করব এই কাজ করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, কাজ করার পরে কোনো সমস্যা হবে কিনা, এটা কতদিন লং লাস্টিং করবে, এই প্রত্যেকটা বিষয় আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। আর একজন নন টেকনিক্যাল পারসন বা যে মূলত ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না, যে মূলত এই বিষয়গুলো শিখে অভ্যস্ত না বা করে অভ্যস্ত না, তাকে আপনি পাঠাবেন যে বয়লারের ওই কাজটা করে আসো, ও চলে যাবে, গিয়ে ওই কাজটা করে চলে আসবে, এসে বলবে স্যার কাজ কমপ্লিট। এই কাজটা করার জন্য আরো কিছু বিষয় এর সাথে ইনভলভ আছে, যেমন সেফটি আছে, এখানে রিস্কের বিষয় আছে, এটা কতদিন লং লাস্টিং করতেছে এটার একটা ব্যাপার আছে, এটা করলে কি সুবিধা হবে অসুবিধা হবে এটা বোঝার একটা ব্যাপার আছে। কিন্তু সে আপনি বলছেন মানে সে করে চলে আসবে, কিন্তু আপনার বস যখন আপনাকে বলবে যে আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে এখানে দায়িত্বে আছেন, আপনি আগামীকালকে এই কাজটা কমপ্লিট করবেন, তখন আপনি ওই জিনিসটা চিন্তা করে তারপরে এটা থেকে কি উপকার হতে পারে অপকার হতে পারে, এখানে কোনো সেফটি ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা আছে কিনা, এগুলো চিন্তা করে আপনি আবার বসকে রিপিট করতে পারবেন যে স্যার আমাদের এটা করার জন্য আমাদের এইভাবে এভাবে কাজ করতে হবে, তারপরেও সেফটি ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং আমরা এইভাবে কাজটা করতে পারতেছি না, আমাদের কাজ করার জন্য আগামীকালকে না আরো 2 দিন সময় লাগবে, তারপরে আমরা কাজটা করব। কারণ আপনি চিন্তা করেছেন। আর একজন ব্যক্তি সে কি করবে, এই চিন্তাগুলো না করেই আপনি যেহেতু বলছেন বলছেন মানে বলছেন, কারণ সে বুঝে যে আপনি বলছেন যদি না করেন তাহলে আপনি মাইন্ড করতে পারেন বা এত কিছু দেখার সময় নাই তার। কিন্তু একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে এই জিনিসগুলো দেখতে হবে, কারণ আপনি ইঞ্জিনিয়ার। একজন অপারেটর যদি ভুল করে তাহলে এখানে কথা হবে যে সে যেহেতু অপারেটর সে হয়তো বা বুঝে নাই, কিন্তু যখন আপনি ইঞ্জিনিয়ার ভুল করবেন তখন আপনাকে বলবেন যে আপনি ইঞ্জিনিয়ার হয়ে যদি এরকম ভুল করেন তাহলে অপারেটররা কি করবে, বা আপনাকে রেখে লাভ কি যদি আপনি এরকম ভুলই করেন। কথাগুলো এরকম আসবে, কারণ আপনার উপর এই যে এতগুলো অপারেটর, এই অপারেটর গুলারও দায়িত্ব আছে, কিন্তু ওই অপারেটরের ইঞ্জিনিয়ারের দায়িত্ব না, ম্যানেজারের দায়িত্ব না, ঠিক আছে। সুতরাং ও ওর মতন করে কাজ করবে, কিন্তু আপনাকে এই যে কমপ্লায়েন্সের রুলস সেফটি রেগুলেশন এগুলা মেনে তারপরে কাজ করাতে হবে। এরকম না যে আপনি ইঞ্জিনিয়ার, আপনি অপারেটরকে নিয়ে গিয়ে বলছেন যে লাইভ লাইনে কাজ শুরু করে দাও, কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি বলছেন যে আমি তো কাজ করতে বলে চলে আসছিলাম, ওরা কিভাবে করছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি জানি না। এরকম হইলে আপনার মূলত ওইখানে কাজ করার রাইট নেই, কারণ আপনি সেফটি বুঝেন না। আর একজন ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি সেফটি না বুঝেন তাহলে কাজ করতে যাওয়াই আপনার উচিত না। এরপরে ইমার্জেন্সি রেসপন্স করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইফিসিয়েন্টলি রেসপন্স করতে হবে, কারণ যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারাটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে আপনি যদি ইমার্জেন্সি সময় ম্যানেজ করতে না পারেন, বিষয়গুলা রেসপন্স করতে না পারেন, তাহলে সমস্যা। দেখা গেল যে আপনার একজন অপারেটর আপনাকে ফোন দিয়ে বলছে স্যার বয়লারে তো প্রেশার অনেক বেশি হয়ে গেছে, কি করব, ঠিক আছে। তো আপনি এটা শোনার পরে আপনি দেখা যাচ্ছে ঘাবড়ে গেছেন, কি বলবেন আর বুঝে উঠতে পারতেছেন না। তো এরকম করা যাবে না। আর একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা রেখে একটা সিদ্ধান্ত দিতে হবে। এই ক্ষেত্রে যদি ইমার্জেন্সি মোমেন্টে আপনি সঠিক রেসপন্স না করতে পারেন, আপনার সঠিক একটা সিদ্ধান্ত না দিতে পারার কারণে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এবং এরকম করা যাবে না যে আপনি ডিউটিতে নাই জন্য আপনি অপারেটরের ফোন ধরবেন না, বা আপনি বসের সামনে আছেন এখন আর অপারেটরের সাথে কথা বলার মতন মুড নাই, এরকম করা যাবে না। যে কোনো সময় আপনার অফিস থেকে ফোন দিলে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনার দায়িত্ব হচ্ছে ফোনটা রিসিভ করে কথা বলে সমস্যার সমাধান দেওয়া সম্ভব হইলে ফোনে সমস্যার সমাধান দেওয়া। কারণ একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি শুধুমাত্র ওইখানে মানে কাজ করে বেতন নেওয়ার জন্য যান নাই, ওই ফ্যাক্টরিটার একটা দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনার একটা দায়িত্ববোধ থাকা উচিত। এরপরে ট্রাবল শুট এবং রিজলভ সিস্টেম ফেলার প্রম্পটলি, মানে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে ট্রাবল শুটিং করতে হবে এবং কোনো সমস্যা হলে সেই সমস্যাটা অবশ্যই সমাধান করতে হবে। কোনো একটা সমস্যা হওয়ার পূর্বে আমরা যদি সেই সমস্যাটা না হওয়ার জন্য কিছু কাজ করতে পারি
তাহলে সেই সমস্যা হওয়ার সম্ভাবনাটা তো কম থাকে। যেমন আপনার বয়লারটা যদি 1 মাস, 6 মাস, 1 বছর পর পর মেইনটেনেন্স করেন, তাহলে বয়লারে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা যেমন কমে আসে, বয়লারটা হঠাৎ করে ব্রেকডাউন হওয়ার সম্ভাবনাটাও কমে আসে। সেজন্য আমরা কি করি, নির্দিষ্ট সময় পর পর শিডিউল মেইনটেনেন্স করি। এই মেইনটেনেন্স গুলো যদি আমরা করি, শুধুমাত্র একটা বয়লার সুরক্ষিতই থাকবে না, বয়লারটা সেভিংও করবে। যেমন মনে করেন আপনি আপনার কোম্পানিতে গেছেন, যাওয়ার পরে দেখলেন যে 1 বছরের মধ্যে আপনার বয়লারে কোনো ধরনের মেইনটেনেন্সের কাজ করা হয় না, ফিড পাম্প একটা নষ্ট হয়েছে, আরেকটা দিয়ে চলতেছে, তারপরে বয়লারে ডিস্কেলিং করা হয় নাই। তখন আপনি গিয়ে যখন বলবেন যে আমাদের বয়লারের ফিড পাম্প নষ্ট হয়ে আছে একটা, আরেকটা যেটা আছে এটা অবশ্যই হয়তো বা মেইনটেনেন্স করতে হবে অথবা পরিবর্তন করতে হবে, এর পাশাপাশি 1 বছর হয়ে গেছে, বয়লারটা ডিস্কেলিং করতে হবে। এখন আপনার বস আপনাকে বললো যে বয়লার তো চলতেছে, সমস্যা কি তোমার, তুমি সেই টাকা খরচের জায়গা দেখাচ্ছ। তখন যদি আপনি চুপ করে চলে আসেন যে ঠিক আছে বলছেন তো বলছেন, আপনি ম্যানেজার, আপনি যদি না দেখেন আমার কি টাকা বলছে, বিষয়টা এরকম না। আপনাকে তাকে ম্যানেজ করে তারপরে আপনাকে ওই কাজগুলা করতে হবে। কেন করতে হবে? আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি বুঝেন যে বয়লার যদি শিডিউল মেইনটেনেন্স না করা হয়, শুধু বয়লার না, কম্প্রেসর, জেনারেটর, সিলার যা কিছু আছে পৃথিবীতে, মেশিন মানেই নির্দিষ্ট সময় পর পর মেইনটেনেন্স করতে হবে। সেটা যদি আপনার বাড়িতে সাইকেল, মোটরসাইকেল থাকে, সেগুলোরও মেইনটেনেন্স করতে হয়, সেগুলোতেও মোবিল দিতে হয়, তেল দিতে হয়, এই কাজগুলো করতে হয়। তো সেটা যদি আপনি না করেন, তাহলে হঠাৎ করে বয়লারটা টিউব লিকেজ হয়ে যেতে পারে, কারণ আপনি বয়লারের ভিতরের স্কেলগুলো পরিষ্কার করতেছেন না। তো এই ক্ষেত্রে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কোন সময়, হয়তোবা সেই সময়টাতেই আপনার যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির শিপমেন্টের কাজ চলতেছে। তো ওই সময় বয়লারটা বন্ধ হলে চাকরি যাওয়ার তো চিন্তা আছেই, এর পাশাপাশি পুরো শিপমেন্টটা যদি ক্যান্সেল হয়ে যায়, ওই ফ্যাক্টরিটা একটা লসে পড়ে যাবে। সেজন্য আপনাকে তাদেরকে বুঝাইতে হবে যে একটা মেইনটেনেন্স কতটা গুরুত্বপূর্ণ। এইগুলা যখন আপনি বুঝাইতে পারবেন, তখন তারা বুঝে কাজ করবে। অন্যথায় তারা যদি না বুঝে, তারা যদি অভ্যস্ত না হয়, স্বাভাবিকভাবে করবে না। আর যদি না করে, তাহলে যেভাবে চলতেছে সেভাবে যদি চলে, তাহলে আপনার এরকম কোর্স করে বা একটা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করে এই জ্ঞানগুলা অর্জন করার কোনো মানে নাই, যদি জ্ঞানকে কাজে না লাগাইতে পারেন। হয়তো আপনি পরিবেশ পাচ্ছেন না, কিন্তু পরিবেশটা তৈরি করে নিতে হবে। একদিন বলছেন হয় নাই, 5 দিন বলছেন হয় নাই, 10 দিন বলছেন হয় নাই, হবে। আপনি বুঝানোর সিস্টেমটা পরিবর্তন করেন প্রয়োজনে। তাহলে কি হবে, ওই বয়লারটা যখন নির্দিষ্ট সময় পর মেইনটেনেন্স করা হচ্ছে, নির্দিষ্ট সময় পর পরে বয়লারের ডিস্কেলিং সহ আরো আনুষঙ্গিক কাজগুলো করা হচ্ছে, ছোট ছোট সমস্যাগুলোও তাৎক্ষণিকভাবে সমাধান করে ফেলা হচ্ছে, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে আসবে। অন্যথায় আপনি যদি এগুলা ফেলে রাখেন বা নির্দিষ্ট কাজগুলো নির্দিষ্ট সময় না করেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা আছে। এরপরে আপনার ইফিসিয়েন্সি বৃদ্ধি করতে হবে। ইফিসিয়েন্সি কিভাবে বৃদ্ধি পাবে? যখন আপনি ফুয়েল কনজাম্পশনটা কমাইতে পারবেন, কেমিক্যাল কনজাম্পশনটা কমাইতে পারবেন, আপনি যখন লস কমাইতে পারবেন, তখন আপনার ইফিসিয়েন্সি গুলো বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে বয়লারে কতক্ষণ পর ব্লো ডাউন করা হচ্ছে, বয়লারে ইয়ার রেশিও কেমন আছে, বয়লারে আগুনের ধরন কেমন আছে, বয়লারের ভিতরে পরিস্থিতি কি আছে, এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে মাথায় রেখে বয়লারের ইফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য কাজ করতে হবে। ইফিসিয়েন্সি বৃদ্ধি করতে হলে অবশ্যই বুঝতে হবে যে বর্তমানে ইফিসিয়েন্সি কেমন আছে, সেইগুলো বোঝার জন্য আমরা ক্যালকুলেশন ক্লাসে শিখব, এবং এর পাশাপাশি আরো কোন বিষয়গুলো ইমপ্রুভমেন্ট করলে বয়লারের এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে, এই কোর্সে আমরা আস্তে আস্তে সেগুলো শিখতে থাকবো। এর পাশাপাশি আপনাকে বয়লারের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আপগ্রেড করলে যদি বয়লারের পারফরমেন্স ভালো হয়, তাহলে সেগুলো আপগ্রেড করার চেষ্টা করতে হবে। যেমন আপনি একটা বয়লারের ইয়াতে গেছেন, চাকরি পাইছেন, পাওয়ার পরে দেখলেন যে ওইখানে শুধুমাত্র ইন্ডিকেটর দিয়েই দেখা হয় যে বয়লারে কোনো ট্রিপ করছে কিনা, কিংবা ভালো কোনো সিস্টেম নাই, পিএলসি নাই, স্ক্যাডা নাই, বা ভালো কোনো অবস্থা নাই বুঝার মতন, গেজ গ্লাসটা হয়তো বা সঠিকভাবে পার্ট দেখাচ্ছে না, বা ভিতরে কি অবস্থা বুঝাচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেগুলো সেন্স করে যদি আপনি আপনার বয়লারের পারফরমেন্সটা নিয়ে আসতে পারেন, বা বেটার পারফরমেন্স পাওয়ার জন্য এই কাজগুলো যদি করার অবস্থা থাকে, তাহলে এগুলো আপনাকে ইঞ্জিনিয়ার হিসেবে করতে হবে। অর্থাৎ আপনাকে একটা পদক্ষেপ নিতে হবে।
যদি কোম্পানি একান্তই না দেয় সেক্ষেত্রে তো আর আপনি জোর করে নিজের বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে বা ম্যানেজারের পকেট থেকে বের করে নিয়ে এসে করাতে পারবেন না। তবে আপনাকে চেষ্টা করতে হবে। যেই কাজগুলো এতক্ষণ দেখলাম এর পাশাপাশি আপনাকে সুপারভিশন করতে হবে। আপনার অপারেটর থাকবে, জুনিয়র অপারেটর থাকবে, সহকারী থাকবে, এরপরে আপনার সুপারভাইজার থাকবে। এদেরকে সুপারভিশন করতে হবে, তাদের অবস্থা বুঝতে হবে, তাদের সমস্যা বুঝতে হবে, তাদের সুযোগ সুবিধা দিতে হবে, তাদেরকে দিয়ে কাজ করাইতে হবে এবং আপনার যে প্ল্যানিং গুলো আছে এই প্ল্যানিং গুলা তাদের সাথে শেয়ার করে সেই কাজগুলা করিয়ে নিতে হবে। আপনি প্ল্যানিং করছেন যে আগামীকালকে আপনার বয়লারে একটা মেইনটেনেন্স করবেন। এখন আপনি গেছেন, যাওয়ার পরে আপনি বলছেন যে আপনার যে ফার্স্ট ক্লাস অপারেটর আছে, সেকেন্ড ক্লাস অপারেটর আছে, তাকে বলছেন যে আমরা এই কাজটা করবো আজকে। তো সে যদি এরকম উত্তর দেয় যে স্যার এইসব কাজ করে আসলে লাভ হয় না, এর আগে অনেক করছি, এইসব করে লাভ হবে না, তো আপনি যদি তার কথায় সায় দিয়ে কাজটা বাদ দিয়ে দেন, এরপরে আপনি যেই কাজই বলবেন ও ওই রকম একটা এক্সকিউজ দেখিয়ে কাজটা আর করবে না, কারণ কাজ না করলে সে বসে থাকতে পারবে। তাহলে আপনাকে কি করতে হবে, তাকে এমন ভাবে সুপারভিশন করতে হবে যেন আপনি কথা বলছেন সে কাজটা করে, সেটা হোক না হোক, ভালো হোক খারাপ হোক, আপনি একটা প্ল্যানিং এর কথা শেয়ার করছেন, সে ওই কাজটা করতে আগ্রহ দেখাবে। এর পাশাপাশি সে তার যে মতামত সেটা জানাবে যে স্যার এই কাজটা এইভাবে না করে হয়তো বা এইভাবে করলে ভালো হয়, একটু ভেবে দেখবেন কিনা। কিন্তু সে এইটা বলবে না যে এই কাজ করে স্যার আসলে লাভ হবে না, এটা বাদ দেন, এরকম কথা সে বলবে না। তাকে ওইভাবে সুপারভিশন করতে হবে। এর পাশাপাশি আপনার যে অপারেটর আছে, সহকারী আছে, তাদেরকে কিছু কাজ শেখাতে হবে। যখন আপনি তাদেরকে কাজ শেখাবেন তখন তারা আপনার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে। আপনি শুধুমাত্র তাদেরকে দিয়ে কাজ করান, তাদেরকে কোনো কিছু শিখান না, তাহলে সেই ব্যক্তি আপনার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে না। আপনি যদি সারা মাসে একটা কাজও একজন ব্যক্তিকে শিখান, সেই ব্যক্তি আপনার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে, কারণ সে জানে আপনার সাথে থাকলে সে কিছু শিখতে পারবে। আর সবাই চায় নিজের ইমপ্রুভমেন্ট করতে। আপনার সাথে সারা বছর থেকে যদি একটা কাজও না শিখতে পারে, তার যদি একটুও ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে বছর শেষে সে বলবে যে এখানে থেকে আসলে আমার ওইরকম কোনো লাভ হচ্ছে না, যা জানি ওইগুলো ভুলে যাচ্ছি, আমার আর একটা ভালো জায়গায় চাকরি খুঁজতে হবে। তো এইরকম মন মানসিকতা কখন তৈরি হবে, যখন আপনি তাদেরকে কোনো কিছু না শিখাবেন। সেজন্য আপনার যারা অপারেটর আছে, আপনি যেই জ্ঞানগুলো অর্জন করেছেন, যেইগুলা শিখেছেন, সেইগুলা আস্তে আস্তে তাদেরকে শিখাইতে থাকেন। শিখাইলে আপনার জ্ঞান কমবে না, বরং আপনার জ্ঞানগুলা শানিত করা হবে এবং এভাবে আপনি সামনের দিকে আগাইতে পারবেন। এই যে এই জায়গায় আমি কথা বলতেছি, এই জায়গায় আপনিও কথা বলতে পারবেন যদি আপনি আপনার ফ্যাক্টরিতে এগুলা চর্চা করতে থাকেন। আমি হয়তোবা আপনাদের 20 জনকে ক্লাস করাচ্ছি, আপনি 100 জনকেও ক্লাস করাইতে পারবেন যদি আপনি এইভাবে চর্চা করতে থাকেন। কিন্তু যদি আপনি এখানে শিখে গিয়ে নিজের মধ্যে রেখে দেন যে আমি বয়লার সম্বন্ধে খুব ভালো কিছু শিখেছি, এগুলো আর কাউকে শেখানো যাবে না, শিখাইলে তো ও এই জিনিসগুলো শিখে যাবে, তাহলে শিখলে ও আমার সাথে ভালো পারবে বা আমার উপরে উঠে যাবে, বিষয়গুলো এরকম না। ওই যে প্রথমে বললাম যে যার রিজিক নিয়ে আসছে, আপনাকে যদি আমি গুলিয়ে সবকিছু খাইয়েও দিই, আমার রিজিক থেকে এক দানাও আপনি নিতে পারবেন না। সুতরাং আপনাদেরকে যদি সবকিছু শিখিয়ে দেওয়া যায়, আপনি যদি আমার বসও হয়ে যান, হ্যাঁ আপনার রিজিকে ছিল, আপনি আমার বস হয়েছেন, সমস্যা কোথায়? প্রয়োজনে আমি আপনার আন্ডারে চাকরি করব ভবিষ্যতে, সমস্যা তো নাই। কিন্তু আরেকজনকে শিখাইতে কার্পণ্য করা যাবে না। এই দায়িত্বগুলোর পাশাপাশি আপনাকে ডকুমেন্টেশন করতে হবে, কমপ্লায়েন্সের কিছু কাজ করতে হবে। এই ডকুমেন্টেশনের মধ্যে আপনার বয়লার ইন্সপেকশনের সময় কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়, সেগুলো আমরা ক্লাসে দেখিয়ে দেব কি কি প্রয়োজন হয়। এর পাশাপাশি আপনাকে চেকলিস্ট তৈরি করতে হবে, বয়লারের লগবুক তৈরি করতে হবে, বয়লারের হিসাব তৈরি করতে হবে, প্রত্যেক দিন রিপোর্ট তৈরি করতে হবে, প্রত্যেক মাসে রিপোর্ট তৈরি করতে হবে, প্রত্যেক বছরের রিপোর্ট তৈরি করতে হবে। হঠাৎ করে আপনার বস যদি বলে যে জানুয়ারি মাসে আমাদের কত টাকা খরচ হয়েছে বয়লারে, একটু আমাকে হিসাবটা দেখান, অথবা আমরা যে কেমিক্যাল নিয়ে এসেছি জানুয়ারি মাসে কতটুকু খরচ হয়েছে, আপনার কাছে যদি এই রিপোর্টগুলো না থাকে তাহলে হঠাৎ করে আপনি বলতে পারবেন না, না বলতে পারলে ওরা আপনাকে একটা ব্লেম দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট রেডি করে রাখতে হবে, যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি ডকুমেন্ট দিতে প্রস্তুত। ডকুমেন্ট আছে, ডাটা আছে, মানে আপনি সেফ। আর আপনার কাছে কোনো ডাটা নাই,
শুধুমাত্র মুখে মুখে কাজ করাইছেন, মুখে মুখে কাজ করিয়ে জিনিসপাতি খরচ করাইছেন, স্পেয়ার শেষ হয়েছে, কেমিক্যাল শেষ হয়েছে, তেল শেষ হয়েছে, সারাদিনে কতটুকু শেষ হয়েছে, কত টাকার তেল খরচ হয়েছে আপনার কাছে হিসাব নেই। মানে মাস শেষে গিয়ে যদি আপনাকে ধরে যে এত টাকার তেল খরচ যে আপনি করলেন, স্টিম কতটুকু উৎপাদন করেছেন বলেন, আপনি বলতে না পারলে ওই জায়গায় আপনি ধরা। সুতরাং এই ডকুমেন্টগুলো আপনাকে তৈরি করতে হবে এবং তৈরি করা শিখতে হবে, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আরো কিছু কাজ করতে হবে, যেমন ইনভেন্টরি করতে জানতে হবে, লং টার্ম প্ল্যানিং করতে জানতে হবে। এগুলো আমরা আস্তে আস্তে এই ক্লাসে শিখবো যে কিভাবে ইনভেন্টরি রেকর্ড করতে হয় বা রেকর্ড রাখতে হয়, তারপরে লং টার্ম সাস্টেনেবিলিটির দিকে আমরা কিভাবে প্ল্যানিং করতে পারি। আমরা যেমন গতকালকে দেখলাম যে আমাদের ক্যারিয়ারের গোল সেট আপ করে আমরা কিভাবে সামনের দিকে আগাবো। আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে যখন আমরা চাকরি করবো, এক একটা ফ্যাক্টরিতে এক এক সময়, সেই ক্ষেত্রে ওই ফ্যাক্টরির যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিং অনুযায়ী আমাদেরকে সামনের দিকে আগানোর জন্য কাজ করতে হবে। এরকম না যে আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়ে এক জায়গায় গেছেন, যাওয়ার পরে 50,000 টাকা মাসে আপনার স্যালারি ঢুকতেছে, কিন্তু ভবিষ্যতের যে প্ল্যানিং তাদের আছে এই প্ল্যানিং অনুযায়ী আপনি কোনোভাবে আগাচ্ছেন না বা জানেনই না, তাহলে মূলত তাদের সাথে মিলিয়ে চলতে না পারলে আপনার ওখানে চাকরি করাটা খুব টাফ হয়ে যাবে। সেজন্য লং টার্ম সাস্টেনেবিলিটির দিকে আমাদের চিন্তা করা উচিত। সেটা শুধুমাত্র ফ্যাক্টরি বেস না, আমাদের পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক অবস্থা, আমাদের লেখাপড়া, আমাদের নিজেদের ক্যারিয়ার, সবকিছুর ক্ষেত্রে লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে, করে সামনের দিকে আগাইতে হবে। এই ছিল আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। একজন ইঞ্জিনিয়ারকে কোন কোন দায়িত্ব পালন করতে হবে এবং একজন অপারেটরকে কোন কোন দায়িত্ব পালন করতে হবে। আশা করি আপনারা সবাই এখানে যারা আছেন তারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে মূলত একজন ইঞ্জিনিয়ারকে, একজন অপারেটরকে কোন কোন দায়িত্ব পালন করতে হয়। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই সেই ক্ষেত্রে আজকে ক্লাসটা সময়ও শেষ হয়ে গেছে। এখনো 5 মিনিট সময় দেখাচ্ছে। আপনাদের কথা শুনতে পাচ্ছি না কেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন অফ। এইখান থেকে অন করতে পারতেছি না কেন? আচ্ছা, আমি এখান থেকে অন করতে পারতেছি না, হয়তো বা কোনো একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন কি মিউট করতে পারতেছেন, আনমিউট করতে পারতেছেন আপনারা? ঠিক আছে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্লাইড দেওয়া হবে না, আপনাদেরকে বই দেওয়া হয়েছে, বই দেখে আপনাদেরকে শিখতে হবে। সেলিম রেজা ইয়াতে গ্রুপে দেখেন, গ্রুপে ইয়ার ইউটিউব ভিডিওর লিংক দেওয়া আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আমরা যেটা ক্লাস করছি সেই ইউটিউব চ্যানেলে সেই ক্লাসটা সেখানে পাওয়া যাবে তো? বাই মিস্টেক যদি আমি না কোনো জায়গায় অ্যাটেন্ড করতে পারি তবে ওখানে যে আমি গ্রুপে লিংক পাবেন, লিংকে ঢুকলে ইউটিউবের ভিডিও দেখতে পারবেন। ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে আপনাদেরকে লিংক দেওয়া হচ্ছে, ঠিক আছে?
এই লিঙ্কগুলোতে ঢুকলে আপনারা দেখতে পারবেন। ওকে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনারা প্রত্যেকদিন 5টা করে প্রশ্ন নিয়ে ক্লাসে আসবেন, যেন আপনারা প্রশ্নগুলো করতে পারেন, ঠিক আছে? বারবার আপনার জন্য জিজ্ঞাসা করা না লাগে যে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। আপনারা নিজে থেকে প্রশ্ন করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে উপস্থিত থাকার জন্য। ইনশাল্লাহ আগামীকাল আবারও ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।